আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমান কি আসলেই ভারত যাচ্ছেন নাকি যাচ্ছেন না? অফিসিয়ালি কি বলা হয়েছে যে তিনি যাবেন না, কিংবা অফিসিয়ালি বলা হয়েছে তিনি যাবেন? কেন এই অনিশ্চয়তা এবং পেছন থেকে কারা কলকাঠি নাড়ছে? এবং হঠাৎ করে আজকে ভোরে বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী আবার কেন দিল্লি গেলেন? এই বিষয় নিয়েই কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবে। সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজ সকালে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লি গিয়েছেন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে, এবং তাদের মধ্যে বৈঠক হয়েছে। এই গত কয়েকদিনের মধ্যে দেখলাম যে পরপর 3বার দীনেশ ত্রিবেদী ভারত গেলেন। কি ঘটনা ঘটছে? ভারত বিমস্টেকের চেয়ারম্যান দেশ হিসেবে বাংলাদেশকে ব্রিক্সের সম্মেলনে অংশগ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। বাংলাদেশ বলেছিল যে তারা ব্রিক্সের সম্মেলনের আগেই দ্বিপাক্ষিক সফরে যেতে চায়। সেই অনুযায়ী ভারত সরকার বাংলাদেশ সরকারকে আমন্ত্রণ জানিয়েছিল। গত 10ই আগস্ট দীনেশ ত্রিবেদী তারেক রহমানের সাথে দেখা করে তাকে ভারত সফরের আমন্ত্রণ পৌঁছে দেন, এবং 10ই আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন ডেস্ক, তারপরে বাণিজ্য মন্ত্রণালয়, মানে বাংলাদেশ ভারতের আলোচনায় যেসব মন্ত্রণালয় ডিপার্টমেন্ট ইনভলভ থাকবে তাদের বলে দেন যে 13 তারিখের মধ্যে আপনারা আলোচনার কি কি এজেন্ডা আপনাদের পক্ষ থেকে আছে দিয়ে দেন, এবং 15 তারিখে আমরা বসে ভারতে যে তারেক রহমান যাবে সেখানে কি কি বিষয় আলোচনা করবেন সেগুলো আমরা ফাইনাল করব। 10 তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে আলোচ্য বিষয় চাওয়া হলো। 16 তারিখে হঠাৎ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস্টার শহীদুল করিম এক প্রেস কনফারেন্সে বললেন যে সম্পর্ক অনুকূল না হলে তারেক রহমান ভারত সফরে যাবেন না, এবং সম্পর্ক অনুকূল করতে হলে কি লাগবে? এই যে 5ই আগস্ট শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন, সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে নাকি হুমকি স্বরূপ, এবং যে কারণে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে এবং হাদির খুনিদেরও ফিরিয়ে দিতে হবে। আমি একটা জিনিস বুঝি না, যে 5 তারিখের ঘটনা নিয়ে যদি আপনাদের আপত্তি থাকে, তাহলে 10 তারিখে যখন আমন্ত্রণ জানানো হলো আপনারা তো না করে দিতে পারতেন, বরং আপনারা বিভিন্ন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন বিভাগে আপনারা বলেছেন যে আলোচনার ইস্যুগুলো তোমরা দাও, এবং 13 তারিখের মধ্যে আপনারা কিন্তু ইস্যু চেয়েছেন। 16 তারিখে এসে আপনাদের হঠাৎ 5 তারিখের কথা মনে পড়লো এবং শেখ হাসিনাকে আপনারা ফেরত চাইলেন। হঠাৎ মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসলে কি হচ্ছে? পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রী আছেন ডক্টর খলিল, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, এই 3 জনের মধ্যে কিন্তু অ্যাজ এ টিম তাদের মধ্যে সম্পর্কটা ভালো না। হুমায়ুন কবির শামা ওবায়েদকে দেখতে পারেন না, খলিল হুমায়ুন কবিরকে বিশ্বাস করেন না, তো নিজেদের মধ্যে একটা টানাপোড়েন আছে, এবং এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় মোটামুটি 3 ভাগে বিভক্ত। তো ধারণা করা হচ্ছে যে খলিলই এই শহীদুল করিমকে দিয়ে এই প্রেস স্টেটমেন্ট গুলো দেওয়া হয়েছে। মজার ব্যাপার হলো, প্রেসে যে কথাগুলো শহীদুল করিম বলেছে, বাংলাদেশের পক্ষ থেকে ডিপ্লোম্যাটিক চ্যানেলে ভারতকে কিন্তু এই বিষয়গুলো জানানো হয়নি। এই যে দাবি আপনারা করলেন, 2-3টা শর্ত দিলেন, এটা কিন্তু ভারতকে লিখিতভাবে দেওয়া হয় নাই, এবং ভারতকে আজ অবধি জানানো হয়নি যারা তারা যাবে কি যাবে না। অর্থাৎ বিষয়টা ঝুলিয়ে রেখেছে, এবং ডক্টর খলিল এখানে একটা রোল প্লে করছে যাতে তারেক রহমান ভারতে না যান। এটার কারণ হলো যে খলিল এখন দেখবেন যে চায়নার সাথে খুব তার দহরম মহরম হচ্ছে, যে এই তিনি চায়না, মিয়ানমার, বাংলাদেশ করিডোর করবে, রাস্তা করবে, চায়নার সাথে অনেকগুলো
জয়েন্ট ভেঞ্চার করবে, চায়নার ইনভেস্টমেন্ট আনবে এবং এর মধ্য দিয়ে ডক্টর খলিল একটা বড় অঙ্কের টাকা কমিশন হিসেবে পাবেন। সুতরাং টাকার এই কমিশনে খলিল কিন্তু পল্টি খাইছে। অথচ এই খলিল ভারতের সমর্থন নিয়ে কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। যখন তিনি মরিশাসে গিয়েছিলেন, জয়শঙ্করের সাথে একই বিমানে গিয়েছিলেন, তখনও কিন্তু তিনি অনেক আলাপ করেছিলেন এবং তারপরে তিনি এসে বলেছিলেন যে বাংলাদেশ ভারতের মধ্যে দু একটা বিষয় আছে, সেগুলো সেটেল হলেই তারেক রহমান ভারত সফরে যাবেন। অর্থাৎ ডক্টর খলিল যখন তার স্বার্থ যেখানে আছে সেই অনুযায়ী তিনি কাজ করেন। তাই স্বভাবতই প্রশ্ন উঠছে যে ডক্টর খলিল আপনি আসলে কার, যেটা নিয়ে আমি সুযোগ পেলে পরবর্তীতে আলাদা একটা পর্বই করব। তো এই যে ভারতে তারেক রহমান যাবেন কি যাবে না, বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু এই অনিশ্চয়তা, তারেকের ভারত না যাওয়ার যে ব্যাপারটা তারা কিন্তু পছন্দ করছেন না। কারণ তারেকের সামনে ভারত সফরে বেশ কিছু সুযোগ এসেছিল। কারণ এই বছরের ডিসেম্বরের মধ্যে 30 বছর মেয়াদী যে গঙ্গার পানি চুক্তি ছিল সেটি শেষ হয়ে যাবে, এটির নবায়ন করা জরুরি। আবার ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গিয়েছিল ডক্টর ইউনূসের আমলে, সেটি হলে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হয়। আমাদের চুক্তির বাইরেও প্রচুর ডিজেল লাগছে, কারণ বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানি সংকট, গ্যাস, বিদ্যুৎ সংকট তীব্র হয়ে উঠেছে। এদিকে ভিসাও একটু সহজ করা, ভিসা উন্মুক্ত করা, এই বিষয়গুলো নিয়ে ভারতের সাথে আলোচনাগুলো খুব জরুরি হয়ে গেছে এবং যদি তারেক রহমান ভারত সফরে যান তাহলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। যদি না যান তাহলে স্বভাবতই গঙ্গার পানি চুক্তিটা ঝুলে যাবে, ভিসাটা হয়তো কঠিন হয়ে যাবে। অলরেডি ভারতের খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছেন এবং ধারণা করা হচ্ছে সেখানে এই যে বিভিন্ন খাদ্য পণ্য বিদেশে রপ্তানি করা নিয়ে আলোচনা হবে। এদিকে ভারতের বিদ্যুৎ মন্ত্রী খুবই কাঠখোট্টা প্রকৃতির, তিনি এই বিদেশে বিদ্যুৎ রপ্তানির ব্যাপারে খুবই স্ট্রিক্ট একটা লোক। তো এই অবস্থায় তারেক রহমানকে যারা ভারত যেতে নিরুৎসাহিত করছে, এমনি তো আমি বলেছি যে মিডিয়ার একটা অংশ গ্যাং অফ ফোর, তারা চাচ্ছে না, আইএসআই পন্থী লোকজন চাচ্ছে না তারেক রহমান ভারতে যাক। তারেক রহমান ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তাদের সহায়তায় বাংলাদেশে ফিরেছেন, এমনকি নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু 6 মাস যেতে না যেতেই তারেক কিন্তু চোখ উল্টিয়ে দিচ্ছেন। এর ফলে তারেকের সরকার উপকৃত হবে কি হবে না সেটা জানতে হবে। আর এই যে শেখ হাসিনাকে ফেরত চাচ্ছে, ভারত সরকারের মধ্যে একটা কাজ করেছে, তারা 9 জন সাবেক বিচারপতিকে বলেছে যে এই ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দেবার আইনি বিষয়টা তারা যেন একটু এই চুক্তিটা পড়ে মতামত দেয়। 9 জন সাবেক বিচারপতি, তার মধ্যে সাবেক প্রধান বিচারপতিও ছিলেন, তারা 9 জনই একই মতামত দিয়েছে যে বর্তমানে বিদ্যমান যে প্রত্যর্পণ চুক্তিটা আছে ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় সংক্রান্ত, সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে বর্তমানে ফেরত দেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। এই মতামত পাওয়ার পরে ভারত সরকার হয়তো এমনও হতে পারে যে এই শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ভারতের আদালতে নিয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে আদালতের সিদ্ধান্তের উপরে ভিত্তি করেই ভারত সরকার হয়তো তাদের পরবর্তী সিদ্ধান্ত নেবে। কিন্তু এই সমস্ত ঘটনা আবার একটা নাম খুব সারফেসে আসছে, সেটা হলো ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস খুব কাকতালীয় ভাবে গত 9ই আগস্ট থেকে পিটার হাস ঢাকায় অবস্থান করছে। অনেকে মনে করছে যে পিটার হাস, খলিল এরা মিলে তারেক রহমানকে ভারতে যেতে নিরুৎসাহিত করছে। এদিকে 21শে আগস্ট থেকে দিল্লিতে হোটেল তাজ কিন্তু বুকিং করা আছে তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদের জন্য, যে তিনি ভারতে গেলে ওই হোটেলে থাকবেন। কি একটা অবস্থা বলেন, একদম এরকম একটা দেশ যাবে কি যাবে না, সেই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার মতো যেতে পারি কিন্তু কেন যাব। আওয়ামী লীগের জন্য যেটা হবে, তারেক রহমান যদি ভারতে যান
তাহলে ভারত সরকারের সাথে তাদের অনেক আলোচনা সরাসরি হবে। সেটা সব পক্ষের জন্য ভালো, আওয়ামী লীগের জন্যও ভালো। যদি তারেক রহমান ভারত সফরে না যান তাহলে সেটা আওয়ামী লীগের জন্য আরো ভালো, এবং সেই ক্ষেত্রে ভারত হয়তো তার প্ল্যান বিতে চলে যাবে। ভারত মনে করে বর্তমানে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশ যা করছে তা পুরো সাউথ এশিয়ার স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। এবং ভারত যে গোয়েন্দা রিপোর্ট দিয়েছিল বাংলাদেশের কাছে, কোথায় কোথায় জঙ্গি তৎপরতা আছে এবং জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল, বাংলাদেশ তো সেগুলো ঠিকমতো নেয়নি। বাংলাদেশ কি করেছে, সেই রিপোর্টটা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর হাতে তুলে দিয়েছে। তো পরিস্থিতি বাংলাদেশের পক্ষ থেকে ক্রমশ জটিল করা হচ্ছে এবং তারেক রহমানকে ধারণা করা হচ্ছে যে মিসলিড করছে তারই আশেপাশের কিছু মানুষ। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি অতীতে অন্য সব প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের মতো ঠিক অনেকটা জাঁকজমক পূর্ণ জীবন এটা পছন্দ করেন না বা স্বাচ্ছন্দ্য অনুভব করেন না। এরশাদ সাহেব খুব দামি দামি টাই পরতেন, কোট পরতেন, ঘড়ি কিনতেন, এমনকি বিদেশে গিয়ে তিনি সেই বিভিন্ন ঘড়ির মার্কেটে ঘুরতেন। এরশাদ সাহেব নিজের জন্য অরিজিনাল রোলেক্স কিনতেন, আর আফটার মার্কেট থেকে মানে 2 নম্বর মার্কেট থেকে বিভিন্ন মানুষকে উপহার দেওয়ার জন্য অনেক মানে দেখো 2 নম্বরই রোলেক্স ঘড়ি তিনি কিনতেন। এবং বেজিং এর এরকম একটা মার্কেটে তিনি যে ঘোরাফেরা করেছেন বা কিনেছেন, ওনার সাথে যারা ছিলেন তাদের সঙ্গে আবার আমার ভ্রমণ করার সুযোগ হয়েছে, এই জিনিসগুলো আমি জেনেছি। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু বলেন, তারপর বেগম জিয়া বলেন, তারা প্রচুর বিদেশ ভ্রমণ করেছেন বিভিন্ন সময়টিতে। বঙ্গবন্ধুর জামানাতে বঙ্গবন্ধু যখন ছিলেন তিনি গেছেন, তার স্ত্রীকে নিয়ে গেছেন, তার সন্তানকে নিয়ে গেছেন। এরপর তিনি লন্ডনে যাওয়ার পর সেখান থেকে ছুটি কাটানোর জন্য সুইজারল্যান্ডে গেছেন। জিয়াউর রহমান সাহেব বহু দেশে গেছেন এবং অনেক জায়গাতে তিনি বেগম জিয়াকে সঙ্গে নিয়ে গেছেন। এবং বেগম জিয়া সেখানে গিয়ে জিয়াউর রহমান সাহেব এগুলো পছন্দ করতেন না, তারপর তিনি টুকটাক কিন্তু এই বিভিন্ন মার্কেটিং শপিং তিনি করতেন। কিন্তু তারেক রহমান সাহেবের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা গত 6 মাসে দেখছি না। তিনি এবং তার স্ত্রী দুজনেই সেই বেজিংয়ে গেলেন বা কুয়ালালামপুরে গেলেন, তো সেখানে তাদেরকে যথেষ্ট সম্মান জানানো হলো। কিন্তু যতটুকু পিকচার দেখে, ছবি দেখে মনে হলো যে তারা মানে জনাব তারেক রহমান সাহেব তিনি নিজে এই যে ফর্মালিটিস, রাষ্ট্রীয় যে ফর্মালিটিস, সেটা তিনি এনজয় করছেন না। তিনি ইংরেজি একেবারে খারাপ বলেন না, শেখ হাসিনার চেয়ে কোনো অবস্থাতে তিনি খারাপ বলেন না। এমনকি তার মা বলা হয় যে তিনি মাত্র ম্যাট্রিক পাস, কিন্তু তারপরেও তিনি যে ইংরেজি বলতেন সে ইংরেজি অনেকের চাইতে ভালো ছিল। এর কারণ হলো তারেক রহমান সাহেব বা বেগম জিয়া তারা যে পরিবেশে মানুষ হয়েছেন, ক্যান্টনমেন্টের পরিবেশে, তো সেই সামরিক বাহিনীতে ইংরেজি বলা এবং ইংরেজি শোনা এটা একটা অহরহ বিষয়। এবং অফিসার যারা আছেন তারা প্রায়ই নিজেদের মধ্যে ইংরেজিতে কথাবার্তা বলেন। আপনারা জানেন যে জিয়াউর রহমান সাহেব তিনি বড় হয়েছেন কলকাতাতে, ইন্ডিয়াতে। তারেক রহমান সাহেবের জন্ম সম্ভবত পাকিস্তানে, আমি বলতে পারবো না তার যে জন্ম 1966-এ তার জন্ম, ওই সময়টাতে হয়তো পাকিস্তানে। বেগম জিয়ার জন্ম সেই অবিভক্ত ভারতে, শিলিগুড়িতে। ফলে কি হলো, তাদের সকলের অর্থাৎ জিয়াউর রহমান সাহেব, তারেক রহমান সাহেব, তারপরে বেগম জিয়া, বেগম জিয়ার পিতা, তারেক রহমান সাহেবের নানা, তারপরে শেষে
তার যে দাদা, এদের মধ্যে একটা সর্বভারতীয় কালচার কাজ করছে। এবং তারেক রহমান সাহেবের নানা চাকুরি করতেন পশ্চিমবঙ্গের রাইটার্স বিল্ডিং এ। তো রাইটার্স বিল্ডিং এ ব্রিটিশ সরকারের আন্ডারে তিনি একজন কালি বিশেষজ্ঞ ছিলেন। কালি বিশেষজ্ঞ মানে ছাপাখানার যে কালি ব্যবহৃত হতো সেই কালির তিনি একজন বিশেষজ্ঞ ছিলেন। তো সেই হিসেবে সেই যে মিনিস্ট্রির পক্ষ থেকে যত কালি আমদানি করা হতো সেটার গুণগত মান পরীক্ষা করা, সেটার সার্টিফিকেশনের এই কাজগুলো তারেক রহমান সাহেবের দাদা করতেন। এবং তিনি সেই ব্রিটিশ সরকারের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা ছিলেন, ফার্স্ট ক্লাস। যখন পাকিস্তান এবং ভারত দুটো রাষ্ট্র হয়ে গেল, তখন অনেকে ভারত থেকে গেলেন, অনেকে অপশন দিয়ে পাকিস্তানে চলে এলেন। তো তারেক রহমান সাহেবের যে দাদা, তিনি অপশন দিলেন তিনি পাকিস্তানে যাবেন, এবং সেই অনুযায়ী তারা করাচি, পিন্ডি বা সেখানে হয়তো সপরিবারে চলে গেলেন। এবং তারেক রহমান সাহেবের বাবা জিয়া রহমান সাহেব যে কলকাতার যে স্কুলটিতে পড়তেন, খুব নামকরা একটি স্কুলে, সেই স্কুল থেকে তিনি সেই পাকিস্তানে চলে গেলেন এবং সেখানে তারা বড় হয়েছেন। জিয়া রহমান সাহেব পাকিস্তানে বড় হয়েছেন, আর তারেক রহমান সাহেবও জিয়া রহমানের চাকরির সুবাদে সেখানে তিনি লেখাপড়া করেছেন, বড় হয়েছেন, বা তার যে একেবারে বালক বেলার শৈশব তিনি সেখানে কাটিয়েছেন। পরবর্তীতে যখন জিয়া রহমান সাহেব বাংলাদেশে এলেন, সেই বাংলাদেশে আসার পর ওনার যে কমিশন সম্ভবত 1957-এ, তো 1957-এ কমিশন লাভ করার পরে ধরুন 65-66 সনের দিকে তিনি মেজর পদে উন্নীত হলেন। তো এরপরে তিনি তার বেশিরভাগ সময়, তার কর্মজীবনের বেশিরভাগ সময় পাকিস্তানের যে মিলিটারি একাডেমি পিএমএ, সেখানে তিনি একজন ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন জিয়া রহমান সাহেব। তো পড়াশোনা করেছেন পাকিস্তানে, কিছু অংশ ভারতে থেকেছেন, পাকিস্তানে কিছু অংশ বাংলাদেশে, পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের। ফলে তারেক রহমান সাহেবের যে জেনেটিক ফরমেশন, এটা একটা মাল্টি কালচারাল, মাল্টি ডাইমেনশনাল, যেখানে ভারতের আলো বাতাস আছে, পাকিস্তানের আলো বাতাস আছে, শিলিগুড়ির আলো বাতাস আছে, বাংলাদেশেরও আলো বাতাস আছে, এবং সর্বশেষ তিনি লন্ডনের বাতাস নিয়ে এসেছেন। ফলে সেক্ষেত্রে তার মধ্যে তিনি যতই জড়তা দেখান না কেন, কিন্তু তার মধ্যে একটা আন্তর্জাতিকতা আছে, একটা সহজেত স্মার্টনেস আসছে, একটা ভদ্রতা আছে, একটা এরিয়ান আর্যতা আছে, মানে একটা আর্য সভ্যতার ভাব আছে। তো এতটা সত্ত্বেও তিনি কিন্তু অন্য সবার মতো ভুং ভাং এগুলো দেখাচ্ছেন না। আমাদের মধ্যে একটু জ্ঞান হলে চুল আমরা ব্যাকব্রাশ করে আশ্রাবো, একটু টাক থাকলে সেই টাকে চটচট করতে হবে যে আমার জ্ঞান ঝকমক করছে, কথাবার্তা এমন ভাবে বলতে হবে যে যেন মানুষ বুঝতে পারে, টেনে টেনে কথা বলতে হবে। তারপর শেষে মানে যাকে বলা হয় অর্ধেক কথা বলবো ফিস করে, বাকি অর্ধেক কথা বলবো না। আমার যে অনেক জ্ঞান হয়েছে, আমার পেটের মধ্যে ভরা শুধু জ্ঞান এবং জ্ঞান, এগুলো বুঝাতে হবে। আমি যে রায় বাহাদুর, খান বাহাদুর বা বিরাট একটা বংশ, কথায় কথায় বাপের কথা বলতে হবে, দাদার কথা বলতে হবে, রাজাকার হন, আলবদর হন, স্বাধীনতা বিরোধী হন, ডাজ নট ম্যাটার, বাপের এবং দাদার পরিচয় দিতে হবে। এই জায়গা থেকে তারেক রহমান সাহেব কিন্তু অন্য সবার সাথে ব্যতিক্রম। তিনি তার পরিচয় দেওয়ার মতো অনেক কিছু আছে, শ্বশুরের দিকে আছে, বাপের দিকে আছে, দাদার দিকে আছে, নানার দিকে আছে, কিন্তু সেই জিনিসগুলো তিনি দেখান না। ফলে কি হলো, বিদেশে যাওয়া, ফটফট করে ইংরেজি বলা, তারপরে বিভিন্ন লোকের সাথে ছবি তোলা, তারপরে শেষে দামি দামি ব্র্যান্ডের যে ঘড়ি পরা, কোট টাই পরা, এক একটা ধরুন তো ভাই সাহেবই তো $5,000, মানে $5,000 মানে এখন 7-8 লাখ টাকা দাম, এরকম দামি তিনি স্যুট পরতেন। তো এটা সালাউদ্দিন কাদের সাহেব পার্লামেন্টে বলেছেন যে আমাদের এই পার্লামেন্টে একজন টাকু মন্ত্রী আছে, তার বাবা তামাকু বিক্রি করতেন, টাকু মন্ত্রীর বাবা তামাকু বিক্রি করতেন, তামাকু বিক্রেতার ছেলে এখন $5,000 সেই মানে কোট পরেন বা কমপ্লিট স্যুট পরেন।
তিনি টাকা পান কোথায়? তো যে স্যুটটার কথা ওই সময় তিনি $5,000 কথা বলেছেন, এখন সেটা নিঃসন্দেহে $10,000 বা $15,000 হয়ে গেছে। এরকম পৃথিবীর অনেক ভালো ব্র্যান্ডের আছে। আপনি যদি জিল্লির বা বিরনির আপনি একটা স্যুট পরেন, দামি স্যুট পরেন, আপনি $20,000 স্যুট আছে। জর্জিও আরমানির অনেক স্যুট আছে যেটা আপনি $1,00,000, আপনি কল্পনা করতে পারেন জর্জিও আরমানির হাই এন্ডের এমন স্যুট আছে $1,00,000। এখন তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি যদি বলেন যে আমি জর্জিও আরমানি, বিরনি, জিল্লি এই ধরনের ব্র্যান্ডের যে টপ কোট, টাই, প্যান্ট এবং জুতো এই ব্র্যান্ডের আমি পরবো, আচ্ছা বলেন তো তাকে এই উপহার দেওয়ার জন্য কত মানুষ দাঁড়িয়ে আছে? কিন্তু না, তিনি এই কাজগুলো তিনি করছেন না এখনো পর্যন্ত, গত 6 মাসে। এটা তার এক ধরনের ইন্ট্রোভার্ট টাইপের ক্যারেক্টারিস্টিক্স, অন্তর্মুখী চরিত্র। সেই অন্তর্মুখী চরিত্র এটা রাষ্ট্রের জন্য আমাদের কতটা উপকার বা দেখতে যেভাবে ভালো, কর্মে সেটা কতটা আসবে সেটা দ্বিতীয় বিতর্ক। কিন্তু এখানে আজকে যে প্রসঙ্গটা আলোচনা করছি সেটা হলো তিনি এই যে বিদেশে যাওয়া, ঘন ঘন বিদেশে যাওয়া, লোকজন সহকারে বিদেশে যাওয়া, রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা, নিজের অর্থ ব্যয় করা, উপহার নেওয়া, স্মার্টনেস দেখানো, এই জিনিসগুলো আসলে তার হাতে এখনো ঢোকেনি। এখনো তিনি সেই জিনিসটা করতে পারছেন না। তার শুধুমাত্র একটা জিনিস আমরা বুঝতে পেরেছি, গাড়ি চালানো তার ভীষণ রকম পছন্দ, আর ভালো গাড়ি, এই ভালো গাড়ির প্রতি তার একটা দুর্বলতা আছে। এটা এই গত 6 মাস আমরা বুঝতে পেরেছি। আদার দেন তার অন্য কোনো দুর্বলতা আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি। তো সেই অর্থে এই যে ভারতে যাওয়াটা তার জন্য কিন্তু একেবারে জরুরি ছিল। তিনি ক্ষমতায় বসে উইদিন 15 ডেজের মধ্যে যদি ভারতে যেতেন, তাহলে সম্পর্কটা এমন একটা পর্যায়ে ছিল যে নরেন্দ্র মোদীর তাকে অভ্যর্থনা জানানোর জন্য এয়ারপোর্টে চলে আসতেন, আই এম শিওর। এবং ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে নরেন্দ্র মোদী তার নিজের এলাকা গুজরাটে নিয়ে গিয়েছিলেন এবং স্টেডিয়ামে তাকে একটা গণসংবর্ধনা দিয়েছিলেন, তারেক রহমান সাহেবকে হয়তো সেই সংবর্ধনা দেওয়া হতো এবং এটা বাংলাদেশের জন্য একটা ল্যান্ডমার্ক হয়ে থাকতো। কিন্তু সময় গেলে সাধন হবে না, সেই কাজটি বিএনপি করেনি, করতে পারেনি, বা তারেক রহমান সাহেবের অনীহার কারণে এই জিনিসটা হয়নি। এখন আমাদের আসলে বহুমুখী সমস্যা, সেই সমস্যার প্রেক্ষিতে ভারতে যাওয়াটা, ভারতের সাথে সম্পর্ক স্থাপন করাটা বিভিন্ন কারণে আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। আপনারা জানেন যে ইউনূস সরকারের আমলে ভারত অনেকগুলো সুযোগ সুবিধা বাংলাদেশকে, যেটা শেখ হাসিনার জমানাতে দেওয়া হয়েছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এইগুলো বন্ধ করে দেওয়ার কারণে কি হলো, মানে অ্যাটলিস্ট শুধুমাত্র একটা সেক্টর, অর্থাৎ আমরা যে ভারতের বিমানবন্দরগুলো এবং নৌবন্দর এবং সমুদ্র বন্দরগুলো ব্যবহার করে আমাদের এক্সপোর্টের মালগুলোর জন্য আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধা নিতাম ভারত থেকে, আর আমাদের যে ইম্পোর্টগুলো হতো সেই অনেকগুলো ইম্পোর্ট আমরা ভারতের বিভিন্ন পোর্ট ব্যবহার করে এখানে মাল্টি মোডাল ট্রান্সপোর্টেশন, অর্থাৎ নামতো মুম্বাইতে বা কলকাতাতে বা হলদিয়াতে, আমরা সেখান থেকে রোডে, রেলে এই মালগুলো আনতাম ইম্পোর্টের ক্ষেত্রে, আর এক্সপোর্টের ক্ষেত্রেও একইভাবে আমরা ভারতে পাঠাতাম এবং ওখান থেকে সিতে মানে সমুদ্রে বা ইয়ার আমরা পাঠাতাম। এবং এই কাজ করে শুধুমাত্র গার্মেন্টস সেক্টরে আমরা বছরে $1 বিলিয়ন, মোর দেন 12,000 কোটি টাকা আমরা শুধুমাত্র এই ট্রান্সশিপমেন্ট থেকে লাভবান হতাম, যেটা ইউনূস সরকারের আমলে বন্ধ আছে এবং এটা এখনো বন্ধ আছে। অন্যদিকে বাংলাদেশ এবং ভারতের যৌথ বিনিয়োগে যে একটা এখানে রেল লাইন, তারপর এখানে ডিজেলের যে পাইপলাইন, এই জিনিসগুলো হয়েছে, এখানে আমরা ইনভেস্ট করেছি, যেগুলো সুদ গুনতে হচ্ছে। কিন্তু ভারতের সাথে যদি সেই চুক্তিগুলো নবায়ন না হয়, চুক্তিগুলো যদি চালু না থাকে, তাহলে এই পুরো ইনভেস্টমেন্টটা জলে যাবে, সুদ গুনতে হবে এবং ভারত থেকে আমরা ডিজেল পাবো না। এই যে দেখেন গত 6 মাসের বিভিন্ন ক্রাইসিসে আমরা যেভাবে ভারত থেকে ডিজেল পেয়েছি, পরিমাণে অত বেশি না, কিন্তু এটা ছাড়া কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যেত, সরকার টিকতেই পারতো না। যে পেট্রোল পাম্পগুলোতে যে সমস্যাটা হয়েছে, সরকার টিকতেই পারতো না। কিন্তু এখন ধরেন সিএনজি নিয়ে, এলএনজি নিয়ে এখন যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো বাড়তে থাকবে আগামীতে। সরকার পরিস্থিতি সামাল দিতে পেরেছে, কিন্তু সেই
যে সমস্যাগুলো তৈরি হয়েছে দুটো এলএনজি প্ল্যান্টে, এই সমস্যাগুলো আবার চলতেই থাকবে। এর কারণ হলো এখানে যে দুটো কোম্পানি, এই দুটো কোম্পানির উপর সরকারি কোনো প্রভাব নাই। একটা সামিটের, আর একটা হলো মানে এক্সিলারেট, সেই পিটার ডিহা সেখানে চাকরি করেন। তো অনেকে বলেন যে এই কোম্পানির সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত আছে, হোয়াট এভার মেবি। এই কোম্পানি দুটো যদি প্রবলেম করে, এলএনজিটা পুরোটা বসে যাবে। তো এক্ষেত্রে আসলে যাকে বলা স্ট্র্যাটেজিক পার্টনার, সেই স্ট্র্যাটেজিক পার্টনার দরকার বাংলাদেশকে যদি সার্ভাইভ করতে, এবং সেই পার্টনারটা অবশ্যই ভারত। ভারতের বাইরে কেবলমাত্র চীন আমাদের সেই পার্টনারটা হতে পারে, নট মোর দ্যান দ্যাট। কিন্তু সেই ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অনীহা দেখা দিচ্ছে এবং নানা রকম ভয় এবং আতঙ্ক ছড়ানো হচ্ছে যে তারেক রহমান সাহেব যদি দিল্লিতে যান, তার জন্য নানা রকম ফাঁদ তৈরি করা হচ্ছে, তাকে বেইজ্জতি করার জন্য, তাকে অসম্মান করার জন্য, কিংবা দেখা গেল হোটেলে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, এবং বিভিন্ন রকম মানে যাকে বলে ভারতীয় মিডিয়া তো বসে আছে। এখন এক মন্ত্রীর রুমে দেখা গেল যে কি বলবো, লাল ওড়না, বা ওই যে জামাতের যেই বদনামগুলো হচ্ছে, এরকম একটা বদনাম পত্রপত্রিকা আসলো, কি যে একটা অবস্থা সৃষ্টি হবে। এই ধরনের কথাবার্তা সবাই বলার চেষ্টা করছে, যে কারণে যে এগুলো ভারত করতে পারে। ভারত এরকম যেহেতু বিএনপিকে পছন্দ করছে না, তারেক রহমান সাহেব পছন্দ করছে না, ওখানে শেখ হাসিনা আছেন, এরকম নানা রকম চক্রান্ত করে ইমেজ সংকট ফেলতে পারে। দ্বিতীয়ত হলো যে ওখানে গিয়ে এমন সব দাবি করতে পারে, এমন সব বক্তব্য দিতে পারে। আপনি ধরেন জেলেনস্কিকে ডেকে নিয়ে আহ্বান করে নিয়ে, যেভাবে তুমি এই ধরনের পোশাক পরেছো কেন, গেঞ্জি পরে আসছো কেন, তোমার কি কোট টাই নেই, এই ধরনের কথা ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছেন, এমনকি তাকে হোয়াইট হাউস থেকে বের হয়ে যেতে বলেছেন। তো এই যে একটা বড় রাষ্ট্র, সে যখন অহমিকা দেখায়, তখন ছোট রাষ্ট্রের পক্ষে আসলে কিছু করার থাকে না। এই অপমান সহ্য করেও জেলেনস্কিকে ট্রাম্পের সাথে সম্পর্ক রক্ষা করতে হয়েছে এবং যুদ্ধ এখন পর্যন্ত চালিয়ে নিতে হয়েছে। তো সেই ক্ষেত্রে ভারতের মতো একটা বড় রাষ্ট্র, বৃহৎ রাষ্ট্র, সেই রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন হবে, এটিকে অনীহা দিয়ে বা দূরত্ব তৈরি করে বা নিরাপদ দূরত্ব থেকে এই সমস্যাগুলো কি সমাধান করা সম্ভব? আমার জবাব হলো একেবারেই নয়। এখানে যেহেতু রাষ্ট্র পরিচালনায় আমরা এসেছি, মানে বিএনপি এসেছে, আমরা বলতে বিএনপির কথা বলছি, তারেক রহমান সাহেব এসেছেন, কাজে এখানে রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে নিজের ইগোকে বাদ দিতে হবে। আপনার ভালো না লাগলেও এখানে অনেক কিছু করতে হবে যেন রাষ্ট্রটা স্মুথলি চলে। এর কারণ হলো বিএনপির কোটি কোটি নেতা কর্মী যদি কোনো কারণে স্লিপ কাটে, বিএনপি ক্ষমতা থেকে তারা চলে যায়, ফেল করে, বিকল্প কোনো শক্তি আসে, সেটা অন্য তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, এমনকি আওয়ামী লীগ যদি ফিরে আসে, পিঠের চামড়া তো দূরের কথা, কোনো জায়গার চামড়াই থাকবে না। কাজেই টিকতে হবে, বাঁচতে হবে, সার্ভাইভ করতে হবে, এবং সার্ভাইভ করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। এর বাইরে কোনো বিকল্প নাই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।